আমাদের আজকের গল্প সংকোচ। কলমে সুমিত সান্যাল। তনুজাকে শুভেন্দু প্রথম দেখেছিল যখন সে ক্লাস 8-এ বাংলা ভাষা পরিষদের স্কুলে ভর্তি হয়েছিল। এতদিন সে বাড়ির কাছে একটি মিশনারি স্কুলে পড়ত। গত বছর শুভেন্দুর ঠাকুরদা এসেছিলেন। কথায় কথায় তিনি প্রসঙ্গ তুলেছিলেন, তোমরা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে ঠিক কথা, কিন্তু মিশনারি স্কুলে কেন? তোমার ছেলে বড় হচ্ছে, এবার ক্লাস 8-এ উঠবে। তোমাদের নাগপুরে তো একটা বাংলা স্কুল আছে, সেটাও ইংলিশ মিডিয়াম। পার্থক্য এটাই যে সেখানে ভাষা হিসেবে বাংলা পড়াবার সুবিধা আছে। ছেলে নিজের রুটসকে খুঁজে পাবে, সেটা কি ভালো হবে না? শুভেন্দুর ঠাকুরদা যজ্ঞেশ্বর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। শুভেন্দু একটু আপত্তি করেছিল, শেষ পর্যন্ত সে রাজি হয়েছিল। শুভেন্দু এখন সাইকেল স্কুলে যাবে, সে নতুন সাইকেল পেয়েছে, এটা উপরি পাওনা। সেদিন বইয়ের ব্যাগ নিয়ে শুভেন্দু নিজের ক্লাসে ঢুকছে, তখনই হঠাৎ সে থমকে দাঁড়ালো। একটি মেয়ে তাড়াহুড়ো করে ক্লাস থেকে বেরোতে গিয়ে থমকে দাঁড়িয়েছে। দুজনেই যেন জমে গেছে। শুভেন্দু দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ দুর্গা প্রতিমা। বড় বড় টানা টানা মায়াময় চোখ জোড়া, সে চোখে বিস্ময়। ছোট তীক্ষ্ণ নাকের তলায় চাপা আরক্তিম ঠোঁট, ঠোঁটের তলায় ডান দিকে একটি ছোট্ট তিল। হঠাৎ শুভেন্দুর পিঠে সপাং সপাং বেতের ঘা পড়ল। মেয়ে কখনো দেখনি, মুখ হাঁ করে গিলছ, অসভ্য ছেলে। শুভেন্দু চমকে পিছনে তাকালো। মাস্টার মশাই তাকে ঠেলে সরিয়ে দিলেন। আর তুমি কোথায় যাচ্ছ তনুজা? ডাস্টারটা খারাপ হয়ে গেছে স্যার, অফিস থেকে একটা নতুন নিয়ে আসি স্যার, তনুজা বলল। শুভেন্দু পিঠে হাত বুলাতে বুলাতে নিজের সিটে গিয়ে বসল। তার দু চোখ জলে ভরে উঠেছে। তনুজা করুণ মুখে একবার শুভেন্দুর দিকে তাকিয়ে অফিস ঘরের দিকে চলে গেল। আশিস আচার্য অঙ্ক পড়ান। তিনি বেয়ে তুচিয়ে শুভেন্দুর দিকে তাকালেন। ইউ, কি নাম তোমার? শুভেন্দু ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। শুভেন্দু স্যার। নতুন এসেছো? হ্যাঁ স্যার। মেয়েদের দিকে ওইভাবে তাকাতে নেই, তুমি জানো না? এবার তিনি স্নিগ্ধ কণ্ঠে বললেন। বসো। মাস্টার মশাই আজকের টপিক পড়াতে শুরু করলেন। কিছুক্ষণ পরে ঘন্টা পড়ে গেল। তিনি শুভেন্দুর দিকে এগিয়ে আসলেন। শুভেন্দু ভয় ভয় উঠে দাঁড়িয়েছে। তিনি একটু হেসে আস্তে করে শুভেন্দুর কাঁধ চাপড়ে দিয়ে চলে গেলেন। পরের ক্লাস বাংলা। আজকে তাদের নিয়মিত শরদিন্দু স্যার আসেননি। ক্লাসে চাপা ফিসফিসানি ক্রমশ গুঞ্জনে পরিণত হয়েছে। এই তোর শার্টে রক্তের দাগ? শুভেন্দুর পিছন থেকে একজন ছাত্র বলে উঠল। মারের জায়গাটা বেশ ব্যথা হচ্ছে। শুভেন্দু বেদনা ক্লিষ্ট মুখে পিঠে হাত বুলাচ্ছে। তার দু চোখ ছলছল। ব্যথার থেকে বেশি অপমানের বেদনা। আজ পর্যন্ত কেউ তার গায়ে হাত তোলেনি। শুভেন্দু অত্যন্ত ভদ্র, নম্র, অমায়িক। এই শুভ, চল ফার্স্ট এড রুমে চল, গার্জিয়ান স্যারকে দেখাতে হবে। একটি ছেলে শুভর কাছে এসে বলল। না, আমার যেতে লাগবে না। শুভ মুখ ঘুরিয়ে নিল। আচ্ছা, জামাটা তুলে একটু দেখাবে? তনুজা শুভর পাশে এসে দাঁড়িয়েছে। সেই ক্লাসের মনিটর। শুভ তার শার্টটা তুলল। পিঠে দুটো বেতের দাগ স্পষ্ট। দাগগুলো টকটকে লাল। দাগগুলো ফুলে উঠেছে। বিন্দু বিন্দু রক্ত দেখা দিচ্ছে। অনেকে চুকচুক শব্দ করে উঠল। তনুজা ছুটে তার ব্যাগ থেকে একটা ওষুধের টিউব নিয়ে আসলো। এটা লাগিয়ে নাও, ব্যথা কমে যাবে। শুভ অসহায়ভাবে তার দিকে তাকালো। এই তনু, ওর কি পিছনে চোখ আছে? তুই লাগিয়ে দে না, একটি মেয়ে বলল। তনুজা টিউব থেকে ওষুধ দিয়ে মৃদু হাতে অতি সন্তর্পণে লাগিয়ে দিল। তখনই তন্দ্রা দিদিমণি ক্লাসে ঢুকলেন। সব ছেলেমেয়েরা শুভকে ঘিরেছিল। তারা ছুটে যে যার জায়গায় চলে গেল। কি হচ্ছিল ওখানে? আচার্য স্যার অকারণে শুভকে মেরেছেন দিদিমণি, ওর পিঠ দিয়ে রক্ত পড়ছিল। একজন উঠে দাঁড়িয়ে বলল। দেখি দেখি। তন্দ্রা দিদিমণি শুভর দিকে ছুটে আসলেন। শুভ শার্ট তুলে দেখালো। আশিস স্যারের এটাই খুব খারাপ স্বভাব। কচি কচি ছেলেদের ওপর যখন তখন কারণে অকারণে হাত তোলেন। তুমি গার্জিয়ান স্যারকে দেখাতে পারো। তিনি শুভর পিঠে হাত বুলিয়ে দিলেন। না দিদিমণি, আমি চাই না ওনার রেকর্ড খারাপ হোক, ওনার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। শুভ বলল। বাহ, এই হলো ভালো ছেলে।
কিন্তু উনি হঠাৎ ওকে মারতে গেলেন কেন? আমার জন্য দিদিমণি। ও ক্লাসে ঢুকছিল আর আমি সেই সময় অফিসের দিকে ছুটছিলাম ডাস্টার আনতে, তাই ও থমকে দাঁড়িয়েছিল। আর তখনই আচার্য স্যার এসে ওর পিঠে সপাং সপাং বেত চালাতে আরম্ভ করলেন। তনুজা উঠে দাঁড়িয়ে বলল, আমি ঠিক আছি দিদিমণি। শুভ আস্তে করে বলল, আচ্ছা তবে শুরু করা যাক। আজকে আমরা কবিতা পড়ব। রবীন্দ্রনাথের কবিতা কে জানে? তঞ্জা, দিদিমণি জিজ্ঞাসা করলেন। সবাই এদিক সেদিক তাকাচ্ছে। শুভ সামনে দিদিমণির দিকে তাকিয়ে আছে। তুমি রবীন্দ্রনাথের কবিতা জানো শুভেন্দু? হ্যাঁ দিদিমণি, কিছু কিছু জানি। শুভেন্দু উঠে দাঁড়িয়েছে। আচ্ছা বলো, তুমি কি কবিতা জানো? আমি দেবতার গ্রাস কবিতা বলবো দিদিমণি। তুমি জানো এই কবিতাটা? ওটা তো বেশ বড় কবিতা। দিদিমণি আশ্চর্য চোখে শুভর দিকে তাকালেন। হ্যাঁ দিদিমণি। আচ্ছা তবে শুরু করো। তোমরা সবাই চুপ করে বসে থাকবে, একটা কথা নয়। শুভ কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে চিন্তা করলো। তারপর সে ভরাট গলায় আবৃত্তি শুরু করলো। সারা ক্লাস নিমেষে শান্ত হয়ে উঠল। আর শুভ যেন অন্য জগতে চলে গেছে। সে বলে চলেছে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ, মাসি মাসি মাসি, বিন্ধিল বন্যির শলারুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক, চিৎকারে উঠিল বিপ্র, রাগ রাগ রাগ, চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে, মোক্ষদা চরণে তার মুহূর্তের তরে, ফুটঙ্গ তরঙ্গ মাঝি মেলিয়ার্ত চোখে, মাসি বলিয়া ফুকারিয়া মিলালো বালক, অনন্তি মিরল তলে শুধু ক্ষীণ মুঠি, বারেক ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। শুভর আবৃত্তি শেষ হয়েছে। সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুভর দু চোখে গঙ্গা যমুনা নেমে এসেছে। তন্দ্রা দিদিমণি শুভেন্দুকে জড়িয়ে ধরেছেন। তিনিও কাঁদছেন। পাশের ঘর থেকে একজন শিক্ষক ছুটে চলে এলেন। কি হয়েছে? সবাই কাঁদছে কেন? ও এমনভাবে দেবতার গ্রাস কবিতাটি বলল যে আমরা কেউ চোখের জল ধরে রাখতে পারিনি। অত বড় কবিতা ও বই খাতা ছাড়াই বলেছে। আশ্চর্য, কার কাছে শিখলে তুমি আবৃত্তি? আমার মা আমাকে শিখিয়েছে স্যার। শুভ চোখ মুছতে মুছতে বলল। অদ্ভুত অদ্ভুত। স্যার চলে গেলেন। তোমাকে আগে স্কুলে দেখিনি তো। কোথায় পড়তে আগে? শুভ স্কুলের নাম বলল। ওখানে তো বাংলা পড়ানো হয় না, তন্দ্রা দিদিমণি বললেন। না দিদিমণি, ওখানে মারাঠি অথবা সংস্কৃত পড়ানো হয়। শুভ বলল, আমাকে আমার মা বাংলা শিখিয়েছে। আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বই পড়েছি। বাবা কিনে দিয়েছেন ওই সব বই। বাহ, অদ্ভুত মা বাবা তোমার। সেদিন থেকে স্কুলে শুভেন্দুর পরিচিতি বেড়েছে। তনুজা শুভেন্দুর এই প্রথম পরিচয়, কিন্তু ওইটুকুই, লজ্জা আর সংকোচ দুটোই সব সম্পর্কের সব থেকে বড় বাধা। তনু লজ্জায় কোনো ছেলের সাথে কথা বলতে পারে না। বয়ঃসন্ধির সাথে মেয়েরা হঠাৎ বড় হয়ে যায়। শরীরের ভাঙচুর, অভ্যন্তরীণ পরিবর্তন ছোট ছোট বালিকাদের অসময়ে বড় করে দেয়। লজ্জা সংকোচ তাদের মনে ঘর করে। ছেলেদের পরিবর্তন অনেক পরে প্রকাশ পায়। আস্তে আস্তে ছেলেরাও বোঝে। ভয়ের সাথে সংকোচ দূরত্ব নিয়ে আসে ছেলে মেয়েদের মধ্যে। বিশেষ করে যে বাড়িতে কোনো ভাই বোন থাকে না, তারা বেশি সচেতন হয়ে যায়। তনুজার বাড়িতে তার দিদি আছে। সে দিদির কাছে নারী দেহের সব গোপন কথাই জেনেছে। শুভেন্দুর মা বাবার একমাত্র সন্তান। আমাদের দেশে মা বাবারা ছেলেদের সাথে এই ব্যাপারে আলোচনা করে না, শুধু তাদের সাবধান করে দেওয়া হয়। মেয়েদের সাথে বেশি ঘেঁষাঘেঁষি করবে না, তাদের গায়ে হাত দেবে না, খুব প্রয়োজন না হলে কথা বলবে না। বেশিরভাগ বাড়িতেই চলে। সেই দিনের পরে শুভেন্দুর নাম ছড়িয়ে পড়েছে স্কুলে। সে রবি ঠাকুরকে গুলে খেয়েছে। শুভেন্দু রবি ঠাকুরের চলমান জ্ঞানকোষ। এইটুকু ছেলে রবীন্দ্রনাথের সম্বন্ধে এত জানল কি করে? সবাই বিস্ময় প্রকাশ করে। রবীন্দ্রনাথের কবিতা, গান, গল্প সব তার মুখস্থ। তার কণ্ঠস্বর বেশ সুরেলা। 13 বছর বয়সে তার গলা বেশ ভারী। সে যখন দরাজ গলায় আবৃত্তি করে সবাই মুগ্ধ হয়ে যায়। ওইসব ব্যাপারে সে ইতস্তত করে না। স্কুলের সব অনুষ্ঠানে শুভেন্দু এগিয়ে থাকত। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শুভেন্দু গান করছে, একবার বিদায় দে মা, ঘুরে আসি। সেদিন নাটক হচ্ছে,
আমি সুভাষ বলছি। শুভেন্দু সেখানে নেতাজি সুভাষের পাঠ করছে। সে বলছে, তুমি আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তুমুল হাততালিতে হল যেন ফেটে পড়ছে। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে সবসময় মঞ্চেই দেখা যায়। ওদের স্কুলে দুর্গাপূজার 10 দিন ছুটি থাকে, কারণ এই 10 দিন স্কুলের বিশাল পাঁচিল ঘেরা খেলার মাঠে প্রদর্শনীর হয়। পুরো নাগপুর শহর যেন চলে আসে সেই প্রদর্শনীতে। শুভেন্দু সেখানে স্বেচ্ছাসেবী দলের নেতৃত্ব করেছিল। সরস্বতী পূজায় সে যোগাড় যন্ত্র করায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। তনুজা এইসব অনুষ্ঠানে শুভেন্দুর পাশাপাশিই থেকেছে। আঁকায় তার জুড়ি মেলা ভার। সাজসজ্জায়, মঞ্চসজ্জায়, ঠাকুরের সামনে আলপনা আঁকায় তনু এগিয়ে থাকে। কিন্তু তাদের বেশি কথা হয় না। অদ্ভুত সংকোচের আড়াল দুজনার মধ্যে। দুজনের যেন পরস্পরকে কিছু বলতে চায়। সে কথা দুজনার চোখে ভাসে, কিন্তু মুখে আসে না। শুধু যে গান, কবিতা, সাহিত্য চর্চায় শুভেন্দুর নাম হয়েছিল তা নয়, সে পড়াশোনায়ও খুব ভালো ছিল। এতদিন ওদের ক্লাসে ফার্স্ট বয় ছিল বিপ্লব সামন্ত। সে বরাবর সব পরীক্ষায় প্রথম হয়। এখন তার এক প্রতিদ্বন্দ্বী হয়েছে ক্লাসে। সে সময় প্রতি বছর 3টে পরীক্ষা হতো স্কুলে। 3 মাস পরে, 6 মাস পরে আর বার্ষিক পরীক্ষা। ত্রৈমাসিক আর 6 মাসের পরীক্ষায় দুজনে একসাথে প্রথম হয়েছিল। এটা স্কুলের 100 বছরের অভিনব ইতিহাস। তবে বার্ষিক পরীক্ষায় শুভেন্দু বিপ্লব থেকে 2 নাম্বার বেশি পেয়ে এগিয়ে গিয়েছিল। সেদিন ক্লাস থেকে বেরিয়ে বিপ্লব রাগে নিজের রেজাল্টটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছিল। দুজনার এই প্রতিদ্বন্দ্বিতা বেশি দিন চলেনি। শুভেন্দুর বাবা সঞ্জয় চ্যাটার্জি একটি বহুজাতিক সংস্থা ইঞ্জিনিয়ার। কোম্পানি ঠিক করেছে তাকে 2 বছরের ট্রেনিংয়ের জন্য আমেরিকায় পাঠানো হবে, নতুন প্রযুক্তি দেশে আমদানি করবার জন্য। ট্রেনিং শেষে কোম্পানিতে সঞ্জয় ব্যানার্জির দায়িত্ব বেড়ে যাবে, পদমর্যাদাও। কোম্পানি তাকে পরিবার সাথে নিয়ে যাওয়ার অফারও দিয়েছিল। সব খরচ কোম্পানি বহন করবে। কিন্তু সঞ্জয় রাজি হননি, তাতে ছেলের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। শুভেন্দুর দাদু কলকাতায় বিখ্যাত স্কুলের প্রিন্সিপাল। ঠিক হলো শুভেন্দু তার মায়ের সাথে দাদুর কাছেই থাকবে। দাদু স্কুলে পড়াশোনা করবে। প্রথমত প্রিন্সিপাল প্রত্যেক ক্লাসে আসেন বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিতে। সেদিন শুভেন্দুর ক্লাসে এসে তিনি এই খবরটাই জানিয়েছিলেন। ছুটির পরে শুভেন্দু দেখল তনুজা দরজার সামনে উদাস দাঁড়িয়ে রয়েছে। কিছু বলবে তনু? শুভ থমকে দাঁড়ালো। কি বলবো, তুমি তো চললে। তনু বিমর্ষ মুখে বলল, আবার দেখা হবে তনু, আমি 2 বছর পরে ফিরব, ভালো থেকো। শুভ মৃদু হেসে বেরিয়ে গেল। তনুজার সাথে 2 বছর পরে আবার দেখা হয়েছিল শুভেন্দু ইনস্টিটিউট অফ সায়েন্সে। দুজনেই 11 ক্লাসে ভর্তি হয়েছে। দুজনেই যৌবনের দোরগোড়ায়। তনুজার পরিবর্তন লক্ষণীয়। আগে মনে হয়েছিল তনুর গায়ের রং একটু চাপা, এখন কে বলবে সেটা। দুধে আলতা কথাটা বোধহয় তার জন্যই অভিধানে যুক্ত করা হয়েছিল। প্রথম দেখায় শুভ মোহাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তনুও কিছু বলতে পারেনি। তার সামনে একটি 6 ফুট লম্বা সুদর্শন সপ্রতিভ যুবক দাঁড়িয়ে আছে। দুজনে একসাথে একই ক্লাসেই পড়ে। তনু জানে না মাধ্যমিক পরীক্ষায় শুভেন্দুর নাম শীর্ষ তালিকায় ছিল। সে ডাক্তারি পড়বে। তনু পড়াশোনায় অত ভালো নয়, যদিও সে মাধ্যমিকে প্রথম শ্রেণীতে পাশ করেছিল। 4টি বিষয় সে লেটার পেয়েছিল, কিন্তু ওইটুকুই। কলেজে এসেও দুজনার জড়তা কাটেনি, লজ্জার আড়াল সরেনি, সংকোচের জবনিকা ওঠেনি। সামনে এসে পড়লে দুজনেই থমকে দাঁড়ায়। কলেজের পরিবেশ খোলামেলা, তাও কথা আর বলা হয় না। কোনো ছেলে মেয়ে যদি এক বেঞ্চে একসাথে বসে কেউ চোখ বড় করে না। ল্যাবরেটরিতে ছেলে মেয়েদের একসাথে এক্সপেরিমেন্ট করতে দেওয়া হয়। দুর্ভাগ্যক্রমে এই 2 বছরে তনু আর শুভকে কখনো একসাথে কোনো টাস্ক করতে দেওয়া হয়নি। দুজনে পরস্পরকে ভালোবাসে, সবাই জানে, কিন্তু কেউ মুখে বলে না। বান্ধবীরা তনুকে খোঁচায়, এত লজ্জা কিসের, ও কি তোকে গিলে ফেলবে? ওই ভ্যাবলাকান্ত কখনো বলতে পারবে না। শুভেন্দুর বন্ধুরা ওকে ধাক্কা দিয়ে বলে, বি এ ম্যান, কিন্তু কে কার কথা শোনে? এই করেই 2 বছর কেটে গেল। উচ্চ মাধ্যমিকেও শুভেন্দু তার কীর্তি বজায় রেখেছিল। আবার তার নাম মেরিট লিস্টে উঠেছে। মেডিকেল কলেজের এন্ট্রান্স পরীক্ষায় সে সফল হয়েছে। সে গভর্নমেন্ট মেডিকেল কলেজেই পড়বে। সেদিন মার্কশিট নেওয়ার জন্য শুভ শেষবারের মতো কলেজে গিয়েছিল। দুজনে পরস্পরের সামনে দাঁড়িয়ে আছে, নিশ্চুপ নির্বাক। তনু শুভেন্দুর দিকে তাকিয়ে রয়েছে।
যেন বলছে এবার তো কিছু বলো, কিন্তু কেউ কিছু বলে না। শেষ পর্যন্ত তনু শুভর হাতে একটা চিরকুট গুজে দিয়ে চলে গেল। ক্যাবলাকান্ত। শুভ চিরকুটটা খুলে দেখলো সেটায় তনুজার ঠিকানার ফোন নাম্বার। সেদিন শেষবারের মতো তনুর সাথে তার দেখা হয়েছিল। শুভ সঙ্গে সঙ্গে নিজের খাতা থেকে একটা পাতা ছিঁড়ে নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে এগিয়ে দিয়েছিল। তারপর আর কোনোদিন দুজনের সামনাসামনি দেখা হয়নি। পুজোর সময় শুভ একবার তনুজাকে প্যান্ডেলে দেখেছিল, মা বাবার সাথে এসেছিল, আর একবার রামকৃষ্ণ মিশনে আরতির সময়। শুভ সাহস করে দুই একবার তনুর সাথে ফোনে কথা বলার চেষ্টাও করেছিল, কিন্তু প্রত্যেকবার তনুর মা অথবা বাবাই ফোন তুলেছিলেন। তারপর শুভেন্দু মেডিকেল কলেজে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। দুজনের ভালোবাসা অব্যক্ত রয়ে গিয়েছিল। 5 বছর পেরিয়ে গেছে। শুভেন্দু এমবিবিএস পাশ করে এমডি পড়ছে। মাঝে মাঝে সে অন্যমনস্ক হয়ে যায়। তনু কি করছে? ওর কি বিয়ে হয়ে গেছে? ও কি আমাকে ভুলে গেছে? আবার সেই নিজেকে ভৎসনা করে, মনে করবার মতো কি কাজ করেছিস তুই? সে ভাবে না না, হয়তো এখনো তনুর বিয়ে হয়নি। ও হয়তো বিএসসি পাশ করে এমএসসি পড়ছে। হয়তো সে গবেষণা করবে, কলেজে প্রফেসর হবে। বায়োকেমিস্ট্রিতে ওর প্রিয় সাবজেক্ট ছিল। একদিন হয়তো সে আমাদের কলেজে বায়োকেমিস্ট্রির প্রফেসর হয়ে যোগ দেবে। তার মনের মাঝে আশার ক্ষীণ আলো জেগে ওঠে। হয়তো তনু আবার আমার কাছে আসবে। এবার কিন্তু সংকোচ করলে চলবে না। শুভ নিজেই নিজেকে সতর্ক করে। হঠাৎ শুভেন্দুর স্বপ্ন চুরমার হয়ে গেল। সেদিন সে একটা বিয়েবাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সানাই বাজছে, ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে বাড়িটা। বাড়িটার রং বেরঙের আলোয় সাজানো। বর বউ বিদায় নিচ্ছে। তখনই শুভর নজর পড়ল, কে ওটা? কনের সাজে তনুজা, সাথে বরের বেশে বিপ্লব। বিপ্লব সামন্ত। ক্ষণিকের জন্য শুভেন্দুর মাথা টলে গেল। ফুলে ঢাকা গাড়ি তার পাশ দিয়ে বেরিয়ে গেল। পিছনে আরও অনেকগুলো গাড়ি। বিপ্লবের বাবা নামকরা শিল্পপতি। শুভেন্দুর বুক ফাঁকা হয়ে গেল। আজ আর জীবনে কোনো আনন্দ রইল না। সেদিন বিপ্লব মা বাবার সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিল। নাগপুরে তখন কমপক্ষে গোটা 40 পুজো হয়। যদিও দুর্গা পূজা এখানকার প্রধান উৎসব নয়, এখানে গণেশ পূজাই প্রধান উৎসব। বিপ্লব ঠাকুর দেবতায় আস্থা রাখে না। পুজো অর্চনা তার ভালো লাগে না, সব ভণ্ডামি। সে বিদ্রুপ করে। ওর এই উগ্র মনোবৃত্তি তার মা অনিমা দেবীকে ভাবিয়ে তোলে। মা বাবা হাত জোড় করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন। বিপ্লব বিরক্ত মুখে পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ অনিমা দেবী বলে উঠলেন, এই দেখো দেখো এই মেয়েটিকে। মা দুর্গাকে প্রতিমায় দেখে কি হবে? মা দুর্গা তো সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। সম্বিত সামন্ত স্ত্রীর দৃষ্টি অনুসরণ করে দেখলেন। তিনিও স্তব্ধ। সত্যি, ও তো তনুজা, তনুজা সেন শর্মা। স্কুলে আমার সাথেই পড়তো। বিপ্লব দেখে বলল, এই ওই মেয়েটার সাথে আমাদের খোকার বিয়ে দেওয়া যায় না? বিয়ে? বিপ্লব আকাশ থেকে পড়ল। আমি তো কানাডা যাব ঠিক হয়েছে। সব ফর্মালিটি তো প্রায় হয়ে এসেছে। ওইসব আমি জানি না। যেতে হলে তোকে বিয়ে করেই যেতে হবে, নইলে হয়তো কোনো সাদা মেমের পাল্লায় পড়বি। অনিমা তনুজার মায়ের দিকে এগিয়ে গেলেন। আমি আপনার সাথে একটু কথা বলতে পারি দিদি? অনিমা দেবী তনুজার মাকে গিয়ে ধরলেন। তিনি চমকে পিছন ফিরে তাকালেন। বলুন। আমি বলছিলাম, আমরা কি কোথাও একটু বসে কথা বলতে পারি? অনিমা স্বামীর দিকে তাকালেন। হ্যাঁ। কৌশানী দেবী মেয়ের দিকে তাকালেন। বিপ্লব তনুকে দেখে হাসল। কাছেই আমাদের বাড়ি, ওর বাবা আজকে আমাদের সাথে বেরোয়নি। কৌশানী দেবী অজানা অতিথিদের সাথে নিয়ে বাড়ি পৌঁছলেন। তনুর বাবা সপ্রশ্ন দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। এনারা আমাদের সাথে কথা বলতে চাইছিলেন, আমি সাথে নিয়ে এসেছি। অতিথিদের প্রশস্ত ড্রয়িং রুমে বসানো হলো। তনুর মা বাবার মুখে চোখে প্রশ্ন, যদিও তনু আজ করেছে। আচ্ছা, আমি বলছিলাম আজকে তো অষ্টমী। প্রথমত আজকে লুচি মাংস খাওয়া হয়। আপনারা আজকে আমাদের বাড়ি খেয়ে যাবেন। তনু ইতিমধ্যে সবার জন্য ঠান্ডা পানীয় নিয়ে এসেছে। অনিমা দেবী তনুকে টেনে নিজের কাছে বসিয়ে নিয়েছেন। তুমি আমার কাছে বসো, আমরা তো আজকে তোমার জন্যই এসেছি। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, কি গো, ওনারা কি বলছেন? সম্বিত কি বলবেন সহসা বুঝে পেলেন না। আচ্ছা ঠিক আছে দিদি, আমরা যে কথা বলতে এসেছি সেটা একটু সময় নিয়ে আলোচনা করতে হবে। সেদিন ওনারা যখন শুভময় সেন শর্মার বাড়ি থেকে রওনা হলেন,
তখন তনুজার সাথে বিপ্লবের বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী 7ই অগ্রহায়ণ। তনুজার বিপ্লবের বিয়ে হয়ে গেছে। সম্বিত জানেন না বিপ্লব স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেনি, অধিবাসী ভিসার জন্যই আবেদন করেছিল। কানাডায় প্রশিক্ষিত প্রযুক্তিবিদ আর ইঞ্জিনিয়ারদের অধিবাসী ভিসা দেওয়া হয়। সে ভিসা থাকলে সেখানে সব রকম সুবিধা পাওয়া যায়। তারপর টানা 3 বছর কানাডায় থাকলেই নাগরিকত্ব পাওয়া যায়। এখন তনুজার কানাডা যাওয়ার ব্যবস্থা হচ্ছে। বিপ্লব তনুজার জন্য একই রকম ব্যবস্থা করেছে। সেদিন নবপরিণীত দম্পতি সবার কাছে বিদায় নিয়ে কানাডাতে ক্যালগারি শহরের উদ্দেশ্যে রওনা হলো। ক্যালগারি খনিজ তেল আর গ্যাস বিজনেসের মূল কেন্দ্র। সামন্ত ইঞ্জিনিয়ারিং কোম্পানি 3 বছর আগে খনিজ তেল নিয়ে কাজ করতে শুরু করেছে। দেশে নতুন নতুন তেলের সন্ধান পাওয়া গেছে। অনেক জায়গায় অনুসন্ধানও চলছে। যারা সবার প্রথমে এই সেক্টরে উঠে দাঁড়াতে পারবে তারাই এগিয়ে যাবে। সামন্ত গ্রুপ অফ কোম্পানিজের উত্তর আমেরিকাতেও কয়েকটা অফিস আছে আমদানি রপ্তানির বিজনেসের জন্য। সম্বিত তার মারফত ছেলে বউয়ের সুখে স্বাচ্ছন্দ্যে থাকবার ব্যবস্থাও করেছেন। সুন্দর গোছানো বাড়ি, নতুন গাড়ি, বিপ্লব সব সুবিধা পেয়েছে। কানাডা পৌঁছাবার মাসখানেক পর বিপ্লবের আসল চেহারা সামনে আসে। তনু প্রথম থেকে দেখেছে বিপ্লব বেশি কথা বলে না। তার মধ্যে রস, রং, হাসি ঠাট্টা কোনো কিছু অংশ নেই। নাগপুরে তার এই চেহারা তনু উপলব্ধি করেনি। ভাব, ভালোবাসার সোহাগ, আদর, আলাপ, প্রেমালাপ কিচ্ছু নেই। তার চোখে কেমন যেন নির্মম ঔদাসীন্য তনু দেখতে পায়। তার কামনায় কোনো লাগাম থাকে না। অনেক সময় সেটা সৃষ্টি ছাড়ার পর্যায়ে চলে যায়। তার মধ্যে কোনো সুকুমার বৃত্তির বিকাশ হয়নি। তার নিষ্ঠুরতা অভাবনীয়। বিপ্লব সকালে জলখাবার খেয়ে বেরিয়ে যায়। সারা দিন তনু বাড়িতে একা থাকে। সে কখনো তার খবর নেয় না। একদিন দুপুরে তনু বিপ্লবকে ফোন করেছে। হ্যালো হ্যালো কি হলো? না কিছুই না, তোমার কথা মনে হলো তাই ফোন করলাম। না করবে না, কাজের সময় ডিস্টার্ব করা আমার একেবারে পছন্দ নয়। বিপ্লব সশব্দে ফোন কেটে দিল। তনু স্থবিরের মতো বসে রইল। বিকেলে বিপ্লবের বাড়ি ফিরতে সন্ধ্যা গড়িয়ে যায়। স্নান টান সেরে সে আবার কম্পিউটার নিয়ে বসবে। তনু চা নিয়ে আসলো। সে মনে করলো দিনান্তে বাড়ি ফিরে স্বামী তার সাথে সাংসারিক কথা বলবে। কিন্তু বিপ্লব স্ত্রীর দিকে চোখ তুলেও তাকায় না। কিন্তু রাতে খাওয়ার পরে আর তার তর সয় না। সে বউয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, নির্মমভাবে স্ত্রীকে ভোগ করে। তনু কিছু বললে বলে, তুমি আমার স্ত্রী, স্বামীকে আনন্দ দেওয়া তোমার কর্তব্য। নিজের কাজ সেরে সে নিমেষে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ে। তনুর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দিনের পর দিন, মাসের পর মাস এইভাবেই কেটে যায়। শুষ্ক নিরানন্দ জীবন। জন্মদিন, বিবাহবার্ষিকী, পুজো পার্বণ কোনো কিছুতেই কোনো ব্যতিক্রম নেই। বিপ্লব নিজে হাতে করে কখনো কোনো উপহার আনে না। মা দেশ থেকে তাকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু বিপ্লব তোয়াক্কা করে না। তার নির্দয়তা, তার হৃদয়হীনতার অনেক নজির তনু পেয়েছে। একদিন বিপ্লব বাজার থেকে ফিরেছে। চা করো তো, সে এসেই হুকুম ছাড়ল। দিচ্ছি। তনু স্বামীর হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে নিল। দাঁড়াও দাঁড়াও। বিপ্লব বাজারের ব্যাগ থেকে গরম গরম সিঙ্গারার একটা প্যাকেট বাহির করলো। তনু রান্নাঘরে ঢুকে গেল। চা করে নিয়ে আসতেই তনু দেখলো বিপ্লব 2টো সিঙ্গারা এনেছিল। দুটোই খেয়ে নিয়েছে। চায়ের কাপ তুলে নিয়ে সিঙ্গারার খালি প্যাকেটটা বউকে ধরিয়ে দিল। তনু অবাক হয়ে তাকিয়ে রইল। দেখছো কি, খিদে পেয়েছিল, খেয়েছি। তনু নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে চলে গেল। অবসাদ আর বিষণ্ণতা উত্তরোত্তর তনুজার অস্তিত্বকে গ্রাস করছে। তনু উত্তরোত্তর অস্থির হয়ে পড়ছে। আমি কি মানুষ নই? আমার ইচ্ছে অনিচ্ছার কি কোনো মূল্য নেই? তনু একদিন বলেই ফেলল, তোমাকে আরাম পেতে হবে, কিন্তু আমিও তো মানুষ। হয়তো আমার শরীর ভালো নেই, মন ভালো নেই। আমি কি তোমার খেলার পুতুল? আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম নেই? ব্যাস, যেন ভস্যে ঘি পড়ে গেল। বাথরুম থেকে বেরিয়ে তনু দেখলো ঘর থেকে তার বালিশ সরে গেছে। বিপ্লব খাটের মাঝখানে হাত পা ছড়িয়ে পুরো খাটটা দখল করেছে। এটা কি হলো? তনু ভুরু কুঁচকে বলল, আজ থেকে তুমি এই ঘরে শুতে পারবে না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে উঠে ঘরের আলো নিভিয়ে দিল। শেষ পর্যন্ত ঠিক তাই হলো। বিপ্লব আর তনুর সাথে কোনো সম্পর্ক রাখেনি। একই বাড়িতেই দুজনে দুই মেরু। ইদানিং বিপ্লব কখন বাড়ি ফেরে তনু সেটা অনেক দিনেই জানতে পারে না।
সে কোনোদিন রাতে খাবার খায়, কোনোদিন খায় না। তারপর একদিন বিপ্লব তনুকে বলল, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আই নিড আ ডিভোর্স। তনু কিছুক্ষণ নিজের কানকে বিশ্বাস করতে পারল না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, তুমি যে কাগজে বলবে আমি সাইন করে দেব। বিপ্লব সত্যি সত্যি মিউচুয়াল ডিভোর্সের কাগজ তৈরি করে নিয়ে আসলো। তুমি দেখে নাও, তোমার কিছু বলার থাকলে বলে দিও, যদি কিছু চাও দিয়ে দেব, বিপ্লব রুক্ষ কণ্ঠে বলল। আমি কিছুই চাই না। তনু বিপ্লবের হাত থেকে কাগজ নিয়ে খসখস করে সাইন করে দিল। বিপ্লব সেটা নিয়ে বেরিয়ে গেল। তারপর অনেক দিন তার কোনো পাত্তা নেই। এতদিন ঘর চালানোর টাকা পয়সার ব্যাপারে তনু কিছুই দেখেনি। বিপ্লব তাকে প্রয়োজন ছাড়া টাকা পয়সা কিছুই দেয় না। এখন সে বুঝছে সে মস্ত বড় ভুল করেছিল। দিন 15 পরে তনুজার কাছে একটা সরকারি চিঠি আসলো। তাকে ডিভোর্স কোর্টে হাজির হতে বলা হয়েছে। নির্দিষ্ট দিনে তনু কোর্টে হাজির হলো। জজ একজন মহিলা। বিপ্লব নিজের উকিলকে নিয়ে বসে রয়েছে। জজ প্রস্তাব দিলেন, তনু চাইলে তার জন্য সরকারের তরফ থেকে উকিলের ব্যবস্থা করা যেতে পারে। আমার উকিল দরকার নেই ম্যাডাম, আমার কিছু বলার নেই। আমার স্বামী আমাকে চায় না। কোনো কৈফিয়ত, কোনো যুক্তি ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারে না। আপনি জানেন তনুজা, আপনার স্বামী দাম্পত্য অসঙ্গতির ভিত্তিতে ডিভোর্সের আবেদন করেছেন। এটা বড় আরোপ, আপনি সেটার জবাব দেবেন না? জজ ইংরেজিতে বললেন, হাউ স্ট্রেঞ্জ। তনুজা চুপ করে রইল। জজ ডিভোর্স আদেশ পাশ করে দিলেন। ফয়সালা হলো। তনুজা বিপ্লবের কাছ থেকে মাসে $1000 পাবে। তনুজা 3 মাস বর্তমান ভাড়া বাড়িতে থাকতে পারবে। বাড়ির ভাড়া আর অন্যান্য খরচ বিপ্লব দেবে। তনুজা অবসন্ন মনে ফিরে আসলো। আজ তার চারিদিক শূন্য, পৃথিবীতে কেউ নেই তার। সে স্বামীর পশ্চাৎচারী হয়ে এদেশে এসেছিল। স্বামীর আসল চেহারা না জেনেই সে অজানার পথে পা বাড়িয়েছিল। এবার তনুজাকে এই অজানা দেশে একা লড়তে হবে। তনুজা এই দেশ সম্বন্ধে কিছুই জানে না। তাকে একটা থাকবার জায়গা জোগাড় করতে হবে। বাড়ি খুঁজতে গিয়ে তনু দেখল 1000 টাকায় কোনো বাড়ি পাওয়া যায় না। চাকরি পাওয়াও সহজ নয়। তার এই দেশে কোনো অভিজ্ঞতা নেই। মাসে 1000 টাকা পর্যাপ্ত কিনা সেটাও সে জানে না। একটা চাকরি তাকে জোগাড় করতেই হবে। কিন্তু সে চাকরি করে কি পাবে? সে তো কোনোদিন কাজ করেনি। এই দেশে চাকরি পেতে গেলে কি করতে হয় সে জানে না। তার পাড়ায় একটা ফ্রি লাইব্রেরি আছে সে জানে। কানাডার ছোট বড় সব শহরে ফ্রি লাইব্রেরি আছে, যা সেই শহরে তত্ত্বাবধানে চালানো হয়। তনুজার সামনে লাইব্রেরির কাউন্টারে গিয়ে নিজের সমস্যা বলল। কাউন্টারের ভদ্রমহিলা চাকরির জন্য তাকে কয়েকটি ওয়েবসাইটের নাম বললেন। তনুজার কাছে নিজের কম্পিউটার নেই। ভদ্রমহিলা তাকে বিনামূল্যে লাইব্রেরির সদস্য করে দিলেন। লাইব্রেরিতে মেম্বারদের জন্য অনেকগুলো কম্পিউটার আছে। তনুজা সেগুলো ব্যবহার করতে পারবে। লাইব্রেরিতে সব খবরের কাগজ থাকে। তনুজা সেখানে চাকরি খুঁজতে পারে। ভাড়া বাড়ি খোঁজার জন্য কয়েকটা বিজ্ঞাপনের বই সামনে রাখা আছে। ভদ্রমহিলা সেগুলো তনুজাকে দেখালেন। চিন্তা করো না, হয়ে যাবে সব, ভদ্রমহিলা আশ্বাস দিলেন। 3 মাস দেখতে দেখতেই কেটে গেল। সৌভাগ্যক্রমে ইতিমধ্যে তনু একটা বাড়ির বেসমেন্ট অর্থাৎ তলঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। ক্যালগারি 800 বর্গ কিলোমিটার বিশাল শহর। জনসংখ্যা মাত্র 13 লক্ষ। চারিদিকে স্বতন্ত্র বাংলো বাড়ির ছড়াছড়ি। বেশিরভাগ বাড়ি একতলা অথবা দোতলা। সব বাড়িতে বেসমেন্ট অথবা তলঘর থাকে, অর্ধেক মাটির তলায়, অর্ধেক ওপরে। বেসমেন্টে ওপরের দিকে ফালির মতো জানালা দিয়ে আকাশ দেখা যায়। একটু আলো আসে, দিনের বেলাতেও আলো জ্বালাতে হয়। তনু সারাদিন কেটে যায় চাকরির সন্ধানে। একটা চাকরি কোথায় পাই? 700 টাকা বাড়ি ভাড়ায় চলে যায়। তনুজাকে কৃচ্ছ সাধন করে থাকতে হয়। বাস ভাড়া বাঁচাবার জন্য প্রচুর হাঁটতে হয় তাকে। মুখে চোখে কালি পড়ে গেছে। যে বাড়িতে তনু থাকে সেখানে বাড়ির মালিক কর্তা গিন্নি থাকে, তাদের কোনো সন্তান নেই। দুজনেই কাজ করে, কিন্তু ভিন্ন ভিন্ন সময়। বাড়ির মহিলা সাধারণত ভোরে কাজে যায় আর ভদ্রলোক দুপুরে। একদিন বাড়ির মালিক তনুকে প্রস্তাব দেয়, সে যদি মাসে 2 বার তাদের পুরো বাড়িটা পরিষ্কার করে তবে 200 টাকা ভাড়া কম দিতে হবে। তনু তাতেই রাজি হয়েছিল। একদিন তনু বাড়ি পরিষ্কার করছে। মহিলা সকালে যাওয়ার সময় তাকে বলে গেছে। সে মন দিয়ে রান্নাঘরে ওভেন পরিষ্কার করছে। হঠাৎ ভদ্রলোক তার পিছনে এসে দাঁড়িয়েছে।
হঠাৎ কোমরের কাছে কার হাতে স্পর্শ পেয়ে তনু ঘুরে দাঁড়িয়েছে। দেখলো ভদ্রলোক দাঁত বের করে হাসছে। সরি, আমি বলছিলাম তুমি অনেকক্ষণ কাজ করছো, একটু বসো, আমরা চা খাই। এক জোড়া লোলুপ দৃষ্টি তার শরীর জরিপ করছে। আমি সকালে একবারই চা খাই। তনু চট করে সরে গেল। তারপর তনু প্রায় দেখে সেই লোকটা তাকে অনুসরণ করছে। তাকে দেখলেই তনুর হৃৎকম্প বেড়ে যায়, অস্বস্তি হয়। লোকটার নজর ভালো নয়। সে চোখে কামনার আগুন তনুকে চিন্তিত করে তুলেছে। না, এখানে আর থাকা যাবে না। তারপর তনু ঠাঁই পেল একটা বাড়িতে। দুই বুড়ো বুড়ি নিচতলায় তাদের ছোট্ট স্টাডি রুমটা তাকে থাকতে দিলেন। তার সাথে একটা হাফ বাথরুম, অর্থাৎ এমন বাথরুম যেখানে কমোড আছে, বেসিন আছে, কিন্তু স্নানের ব্যবস্থা নেই। ওপর তলায় বাথরুম ব্যবহার করার অধিকার নেই তনুর, আবার রান্নার ব্যবস্থাও নেই। তনু কিছুদিন কাঁচা পাউরুটি, বিস্কুট, ফল খেয়েই রইল। স্নানের পরিবর্তে গামছা দিয়ে গা হাত পা মুছে নিত। লুকিয়ে একটা হিটার নিয়ে এসেছিল যাতে একটু চা করে খেতে পারে, প্রয়োজনে দুটো ডিম সিদ্ধ করে খেতে পারে। একদিন দেখতে পেয়ে বুড়ি একেবারে অগ্নিশর্মা, হিটার বাজেয়াপ্ত হয়ে গেল। তনুজা বুঝল এই আস্তানায় বেশি দিন থাকলে সে অসুস্থ হয়ে পড়বে। কি করব, কোথায় যাব তনু ভেবে পায় না। আর কতদিন লড়াই করতে হবে, এর শেষ কোথায়? মনে পড়ল লাইব্রেরিতে ভদ্রমহিলা বলেছিলেন সার্ভিস কানাডার অফিসে গেলে অনেক রকম সাহায্য, অনেক পথনির্দেশ পাওয়া যায়। সার্ভিস কানাডার অফিসে তনু নিজের কথা সব বলল। চাকরির জন্য আপনার দরকার একটা স্থায়ী ঠিকানা, পরামর্শদাতা মহিলা প্রথমেই বললেন। আপাতত আমরা আপনার জন্য একটা থাকার জায়গা ঠিক করব, তারপর আমরা আপনাকে শেখাবো কানাডায় অ্যাপ্লিকেশন কেমন করে লিখতে হয়, ইন্টারভিউয়ের পদ্ধতি, ট্রেনিং, আমরা সব ব্যবস্থা করে দেব। আনন্দে তনুজার মুখ উদ্ভাসিত হয়ে উঠল। নির্দিষ্ট জায়গায় গিয়ে তনুজা দেখে ডাউনটাউনে একটা বহুতল বাড়ি। সেখানে বাথরুম সহ একটা ঘর তাকে দেওয়া হয়েছে, কিন্তু রান্নাঘর নেই। তাদের বক্তব্য হলো সে যেহেতু একা মানুষ, তার রান্নার দরকার নেই। লাগোয়া ফুড ব্যাংকে তৈরি খাবার পাওয়া যায়, সেখানে গিয়েই খাবে। পাশে পরিবার নিয়ে যারা থাকবে তাদের জন্য রান্নাঘর সহ ফ্ল্যাট আছে। ওখানে ফ্ল্যাটকে অ্যাপার্টমেন্ট বলা হয়। অগত্যা তনুকে ফুড ব্যাংকে গিয়ে খাবারের জন্য লাইন দিতে হবে। যারা তৈরি খাবার নেবে তাদের একটা লাইন, আর যারা রান্নার সামগ্রী নেবে তাদের একটা লাইন। এ সবই বিনামূল্যে। শুধু খাওয়ার জিনিসই নয়, অন্য প্রয়োজনীয় সব জিনিস, সাবান, তেল, টুথপেস্ট, টুথব্রাশ, পুরুষ নারীর অন্তর্বাস, মেয়েদের জন্য স্যানিটারি প্যাড, সব বিনামূল্যে পাওয়া যায়। এটা সরকারি ব্যবস্থা, সর্বহারা মানুষের জন্য বাঁচার উপায়। ফুড ব্যাংকে খাবারের লাইনে দাঁড়িয়ে তনুজার নিজেকে কেমন ভিখারির মতো লাগে। অবসাদ আবার তনুজাকে চেপে ধরেছে। ফুড ব্যাংকে খাবারের বৈচিত্র্য আর বিকল্প খুব কম থাকে। কোনোদিন হয়তো সে দেখলো খাবারে শুধুমাত্র শুয়ারের ঝলসানো পাঁজর আর চিকেন সিদ্ধ রয়েছে, কোনোদিন বিফ স্টেক অর্থাৎ গরুর ঝলসানো মাংস একদিকে পোড়া কালো হয়ে গেছে আর অন্যদিকে কাঁচা, রক্ত আর রস গড়াচ্ছে। দুদিন তনুও কিছু খেতে পারেননি। এমন খাবার দেখে তার বমি পাচ্ছে। তনুর দু চোখ জলে ভরে আসলো। আজ নিজেকে ভীষণ অসহায় লাগছে তার। লাইনে দাঁড়িয়ে তনুর দু চোখ ঝরে পড়ছে। লাইনের সবাই তাকে দেখছে, কিন্তু ওই দেশে কেউ কারো ব্যাপারে মাথা ঘামায় না। হঠাৎ পিছন থেকে কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। তনু চমকে ঘাড় ঘুরিয়ে দেখল বয়স্ক এক ভদ্রমহিলা তার পাশে এসে দাঁড়িয়েছেন। তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ভদ্রমহিলা ইংরেজিতে বলেছিলেন। দেখে মনে হচ্ছিল তিনি ভারতীয়। না, আমি ঠিক আছি, নিজেকে সংযত করে তনুজা বলল। এই খাবার কি আমরা খেতে পারি? শুয়ারের পাঁজর আর চিকেন সিদ্ধ। তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন, তুমি তো ওই কাউন্টার থেকে রান্নার জিনিস নিতে পারো, ওখানে তো অনেক বিকল্প আছে। আমার বাড়িতে কিচেন নেই। তুমি কোথায় থাকো? তনু পাশের বিল্ডিংয়ের দিকে আঙুল দেখালো। আচ্ছা, তুমি কি বাঙালি? হঠাৎ ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ দিদি। তুমি কি ওখানে থাকতে পারো? ওখানে থাকলে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। সব মাতাল নেশাখোরদের আড্ডা। তোমার সাথে কেউ আছে? ভদ্রমহিলা চারিদিকে তাকিয়ে বললেন, আমার কেউ নেই মা, কেউ নেই। নিমেষে ভদ্রমহিলার দু চোখ ঝাপসা হয়ে এসেছে। তনুর দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে এসেছে। ভদ্রমহিলা ব্যস্ত হয়ে পড়লেন। না মা, কাঁদে না। যার কেউ নেই তার ঠাকুর আছেন, সব ঠিক হয়ে যাবে। তিনি তনুজার হাত ধরে ফুড ব্যাংক থেকে বের করে নিয়ে আসলেন। এসো। ভদ্রমহিলা এগিয়ে চললেন।
আমরা কোথায় যাচ্ছি? তনুর মনে হলো সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। একজন ভদ্রমহিলাকে না জেনে প্রথম দেখাতেই মা ডেকেছে, কিন্তু সে ডাক তার অজান্তেই বেরিয়েছে। সেটা তার খরাগ্রস্ত হৃদয়ের ডাক। খিদে পেয়েছে, কিছু খেতে হবে তো। তোমারও তো পেয়েছে। দুদিন থেকে ফুড ব্যাংকে আমাদের খাওয়ার মতো কিছুই ছিল না। ভদ্রমহিলা হেসে বললেন। ক্যালগারিতে তাদের ডাউনটাউন অর্থাৎ সেখানকার অফিস পাড়া বেশ ছোট। 6 বর্গ কিলোমিটারের এলাকা, দুদিকে দুটো নদী, বো আর এলবো, মাঝামাঝি রেললাইন। রেল লাইনের দুদিকে পরপর রাস্তা। পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ রাস্তাগুলো আড়াআড়ি ছবির মতো আঁকা রয়েছে। রাস্তা পার করবার জন্য মাথার ওপরে প্রায় 15 মিটার উচ্চতায় কাচের করিডর। এগুলোকে ওখানে বলা হয় +15। 7 নম্বর অ্যাভিনিউ দিয়ে ট্রেন লাইন গেছে। দুদিকে আকাশ ছোঁয়া অফিস টাওয়ার। ভদ্রমহিলা সেখানে এসে একটা বহুতল শপিং কমপ্লেক্সে তনুজাকে নিয়ে ঢুকলেন। ভিতরে ঢুকে বিস্ময়ে তনুজার মুখ হাঁ হয়ে গেল। চারিদিকে ঐশ্বর্যের ছড়াছড়ি। ভদ্রমহিলা আমাকে এখানে কেন নিয়ে আসলেন? তনু ভাবছে। অনেক এলিভেটর উঠেছে নামছে, তনু এলিভেটরে ওঠেনি কখনো। চলমান সিঁড়িতে উঠতে তার ভয় লাগে। ভদ্রমহিলা তনুকে কায়দাটা শিখিয়ে দিলেন। দুজনে 4 তলায় উঠেছে। একটা ফুড কোর্ট, চারিদিকে জানা অজানা নানা খাবারের সম্ভার, নানা রকম খাবারের গন্ধ। খাবারের গন্ধেই খিদেটা জেগে উঠেছে। দুজনে একটা ভারতীয় খাবারের দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে, তারা লাইনে যোগ দিল। আমরা এখানে খাবো। সামনে দামের তালিকায় তনুর চোখ পড়েছে। তার পকেটের অবস্থা সঙ্গীন। এখানে তো সব কিছু বিশাল দাম। তুমি আমাকে মা ডেকেছো না? আমি আমার মেয়েকে খাওয়াতে পারি না? ভদ্রমহিলা সস্নেহে বললেন। তনুর আবার 2 চোখ ভরে আসলো। সংকোচ করবে না। তিনি বেছে বেছে প্রচুর খাবার অর্ডার করলেন। খাবারের দাম মিটিয়ে 2টো ট্রেতে খাবার সাজিয়ে ভদ্রমহিলা কোণার দিকে একটা খালি টেবিল বেছে তনুজাকে নিয়ে বসলেন। তিনি তনুজাকে খাবার সাজিয়ে দিলেন, সাথে জলের বোতল তার দিকে এগিয়ে দিয়েছেন। তনু সজল নয়নে এই অজানা মহিলাকে দেখছে। নাও খাও মামনি। তনু মাথা নিচু করে খেতে আরম্ভ করল। ভদ্রমহিলা নিজের প্লেটে একটু খাবার নিয়ে খেতে আরম্ভ করলেন। ভদ্রমহিলা স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। খেতে খেতে তনুজা তাকে দেখছে। তার 2 চোখ দিয়ে বাড়ি ধারা নেমেছে। তনু এবার ফুপিয়ে কেঁদে উঠল। না মা, কাঁদে না। ভদ্রমহিলা তনুর কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তনু অনেকক্ষণ তার বুকে মাথা গুজে শিশুর মতো কাঁদল। তিনি আস্তে আস্তে তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ পরে তনু নিজেকে সামলে নিয়েছে। পেট ভরেছে? তনু মাথা নাড়ল। এবার চা খাবে না আইসক্রিম? চা। আপনি? তনু এতক্ষণে তার কাছে সহজ হতে পেরেছে। আমি সাধারণত খাবারের পরে চা খাই। তুমি বসো, আমি চা নিয়ে আসি। আমিও সাথে যাব মা। তনু আদরে সুরে পড়ল। সাথে গেলে আমাদের জায়গাটা যে চলে যাবে। তিনি হেসে চা কফির দোকানের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে 2 কাপ গরম চা নিয়ে ফিরে আসলেন। দুজনে নিঃশব্দে চা খাচ্ছে। তনু তাকিয়ে আছে তার দিকে, ভাবছে এই দেশে এমন মানুষও থাকে। কি নাম তোমার? আমার নাম তনুজা। তনুজা সেন শর্মা। তনুজা বলল। আমার নাম শুক্লা চৌধুরী। ভদ্র মহিলা মৃদু হাসলেন। এখানে বাঙালি সমাজে সবাই আমাকে শুক্লাদি অথবা শুক্লা মাসি বলে। দুজনেই উঠে পড়লেন। এবার কি হবে? আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। কিন্তু? তনু দ্বিধাগ্রস্ত মুখে তার দিকে তাকালো। কিসের কিন্তু? কোনো কিন্তু নয়। তোমার এখানে কেউ নেই, আমারও এখানে কেউ নেই। আমাদের দুজনের অবস্থা এদেশে এক। তফাৎ হচ্ছে আমার একটা বাড়ি আছে, 35 বছর এখানে কাজ করার সুবাদে একটু টাকা পয়সা আছে, এই যা। আমি সময় কাটাবার জন্য মাঝে মাঝে ফুড ব্যাংকে গিয়ে ভলেন্টিয়ারি করি। দুজনে তনুর ঘর থেকে তার জিনিসপত্র তুলে নিলেন। একতলায় অফিসে এসে শুক্লা লিখে দিলেন তিনি তনুজার দায়িত্ব নিচ্ছেন। পাশেই একটা বহুতল গাড়ি রাখার জায়গা। সেখানে এসে একটা বড় মতো ঝকঝকে গাড়ির ট্রাঙ্কে অর্থাৎ ডিকিতে সব মালপত্র ঢুকিয়ে দিলেন। তিনি প্যাসেঞ্জার দরজাটা খুলে দিয়ে নিজে চালকের আসনে গিয়ে বসলেন। তনুজা নিঃশব্দে তার পাশে গিয়ে বসল। কিছুক্ষণ পরে একটা বড় মতো দোতলা বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। দুজনে মিলে সব মালপত্র ভিতরে ঢুকালো। দোতলা একটি ঘরে সব মালপত্র নিয়ে রাখলো তারা। মালপত্র বলতে একটা চাকাওয়ালা সুটকেস আর একটা কাঁধে ঝোলানো ব্যাগ। বাড়ির অন্যান্য জিনিসপত্র বাসন কোসন তনু নিয়ে আসেনি। সংসারই যখন রইল না, তবে সংসার বয়ে বেড়াবো কেন?
পাশাপাশি দুটো বড় বড় বাথরুম সহ শয়নকক্ষ। তুমি আমার পাশেই থাকবে, চাইলে তুমি আমার ঘরেও থাকতে পারো। আমার ঘরে দুটো খাট আছে। শুক্লা বললেন। তবু মাথা নাড়ল। দুজনে নিচে নেমে এসেছে। এক সময় দুজনে শুক্লা মায়ের বেডরুমে পাশাপাশি দুটো খাটে আতশোয়া হয়ে গল্প করছে। আপনার অবস্থা মোটেও আমার মতো নয়। তনু চারিদিকে তাকিয়ে বলল, তুমি জানো না, তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। তুমি আজকে অসহায়ের মতো কাঁদছিলে। তোমাকে দেখে আমার নিজের কথা মনে পড়ছিল। আমিও একদিন আমার সদ্যজাত মেয়েকে কোলে চেপে ধরে কাঁদছিলাম। আমার কান্নায় মেয়ের কান্না থেমে গিয়েছিল সেদিন। আমার স্বামী আমাকে প্রেগনেন্ট করে দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। ভালোর মধ্যে এই ঠিক সময় আমার সুবুদ্ধি হয়েছিল এই যে আমি তাকে সস্তায় ছাড়িনি। তুমি আমাকে ভোগ করে নিংড়ে নিয়ে অন্য মেয়ের জন্য আমাকে ফেলে চলে যাবে। আমার পেটে তার বাচ্চা, আর আমি তাকে ছেড়ে দেব? আমি সব উসুল করেছি। এই বাড়িটা লিখিয়ে নিয়েছি, 5 মিলিয়ন আলমনি নিয়েছি, মেয়ের জন্য খোরপোশ নিয়েছি। শুক্লা চোয়াল শক্ত করে বললেন। ও, তনু উঠে বসেছে। আপনি একা থাকেন এত বড় বাড়িতে? আপাতত একাই আছি, এমনিতে কেউ না কেউ থাকে আমার কাছে। আমি ধরে নিয়ে আসি। গত মাস পর্যন্ত একটি মারাঠি মেয়ে ছিল, ইউনিভার্সিটিতে রিসার্চ করছিল। এই 3 সপ্তাহ হলো বিয়ে করেছে দেশের একটি ছেলেকে, বেশ ভালো ছেলে। এখন প্যারিস গেছে হানিমুনে, ফিরলে দেখা হবে। কাছেই বাড়ি ভাড়া করেছে তারা। আরও অনেকেই ছিল আমার কাছে, কেউ অন্যত্র কাজ নিয়ে চলে গেছে, কেউ বিয়ে করে, আর কেউ পড়তে এসেছিল, ফিরে গেছে দেশে। সবার সাথেই যোগাযোগ আছে। তারা আসে মাঝে মাঝে, খোঁজ নেয়, 2-1 দিন থেকেও যায়। শুক্লা বললেন। তনুর মনে হলো ওনার মনে কোথাও যেন একটু চাপা দুঃখ রয়েছে। আমি কিছুই পাইনি মা। বিপ্লবের মা বাবা পুজো বাড়িতে আমার রূপ দেখে আমাকে পছন্দ করেছিলেন, আর ও দেখেছিল আমার শরীর। এই 4 বছরে আমি কিছুই পাইনি ওর কাছে। বড় লোক বাপের একমাত্র ছেলে, কিন্তু এত নির্মম, এত নিষ্ঠুর, হৃদয়হীন মানুষ আমি আর দেখিনি। কানাডায় আমি এই 3.5 বছর বন্দি অবস্থায় ছিলাম। কোথাও যাইনি আমি। মায়া, মমতা, ভাব, ভালোবাসা, করুণা কিছু নেই ওর মধ্যে। বিপ্লব শুধু আমাকে নির্মমভাবে ভোগ করেছে। দিনের পর দিন, রাতের পর রাত আমি কষ্ট পাচ্ছি। আমার ব্যথা লাগছে, ওর ভ্রুক্ষেপ নেই। একদিন একটু আপত্তি জানিয়েছিলাম, ওর সঙ্গে সঙ্গে বের করে দিল ঘর থেকে। তারপর সোজা ডিভোর্স, কনজুগাল ইনকম্পিটেন্স। তনুজার মুখে রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা একসাথে ফুটে উঠেছে। কিন্তু এই দেশে তো ফ্যামিলি ল মেয়েদের সাপোর্ট করে। তুমি জজকে বলনি তোমার স্বামীর কীর্তি? তোমার শ্বশুর শাশুড়ি জানেন এই কথা? শুক্লা বললেন। সেটাই আমার দুর্বলতা। আমি নিজে জ্বলে পুড়ে মরি, কিন্তু কারো সম্বন্ধে কিছু বলতে পারি না। তাদের কাছে কোটি কোটি টাকা, কিন্তু আমি পাবো মাসে মাত্র $1000। তনু ব্যথিত কণ্ঠে বলল। লজ্জা আর সংকোচ আমার সবথেকে বড় শত্রু। দুজনে কিছুক্ষণ নীরবে বসে রইল। তুমি দেশে তোমার মা বাবাকে বলেছ? না, মা বাবাকে কি বলবো? আমি মা বাবার আদরের ছোট মেয়ে। বাবা ক্ষমতার বেশি খরচ করে আমার বিয়ে দিয়েছেন, যদিও আমার শ্বশুর বারণ করেছিলেন। আমার বিয়ের আগে পিএফের থেকে টাকা তুলে বাড়িটা সারিয়েছিলেন। এখন বাবা রিটায়ার্ড, পেনশনের টাকায় সংসার চলে। আমি আবার গিয়ে বাবার ঘাড়ে চাপবো? বাবা হার্টের রোগী, যদি কিছু হয়ে যায়। তনুজার 2 চোখে আবার জল টলটল, আবার দুজনে চুপ। এবার আমাকে যথাসম্ভব তাড়াতাড়ি একটা চাকরি খুঁজতে হবে। আমি বেশি দিন আপনার গলগ্রহ হয়ে থাকতে চাই না মা, তনু বলল। শুক্লার 2 চোখ হঠাৎ ঝরে পড়েছে। তুমি আমাকে মা ডেকেছ তনু, সেটা কি শুধুমাত্র দেখাবার জন্য? তিনি কান্নায় বুঝে আসা কণ্ঠে বললেন। না না মা। তনু ছুটে গিয়ে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আমার ভুল হয়ে গেছে। ছেলে মেয়ে কখনো মায়ের কাছে গলগ্রহ হয় না তনু। মনে করো না এই বুড়ি শেষ বয়সে একটা সম্বল খুঁজছিল? তুমি আমার সেই সম্বল হয়ে থাকতে পারবে না মা, অন্তত কিছুদিন? তিনি ছলছলে চোখে তনুর দিকে তাকালেন। না মা, ওই রকম বলো না। বললাম তো আমার ভুল হয়ে গেছে। তনু বৃদ্ধার গলা জড়িয়ে ধরল। তুমি পড়াশোনা কতদূর করেছো? কিছুক্ষণ পরে শুক্লা জিজ্ঞাসা করলেন। আমি বায়োকেমিস্ট্রি নিয়ে 1ম শ্রেণীতে এমএসসি পাশ করেছিলাম নাগপুর ইউনিভার্সিটি থেকে, তনুজা বলল। ও তাই নাকি? এ তো খুব ভালো খবর। আমি 30 বছর ক্যালগারি ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি পড়িয়েছি। এখন ইভ্যালুয়েশন কমিটিতে আছি। পিএইচডির জন্য থিসিস জমা পড়ে আমি ইভ্যালুয়েট করি, অ্যাসেসমেন্ট করি। শুক্লা বললেন। এ তো সত্যিই খুব ভালো খবর মা, আমার জন্য।
আপনি নিশ্চয়ই একটা ছোটোখাটো চাকরি পাইয়ে দিতে পারবেন আমাকে ইউনিভার্সিটিতে। তনুজার মুখে আশার আলো জ্বলে উঠেছে। ছোটোখাটো কেন, তুমি পিএইচডির জন্য গবেষণা শুরু করে দাও, আমি তোমাকে গাইড করব, সব স্টেপ বলে দেবো আমি। নাগপুর ইউনিভার্সিটি নাম কানাডা অ্যাপ্রুভ ফরেন ইউনিভার্সিটির লিস্টে রয়েছে। এই যে মারাঠি মেয়েটি মাসখানেক আগে আমার কাছে ছিল, সেও নাগপুর থেকে এসেছিল। শুক্লা বললেন। শীঘ্রই শুক্লা চৌধুরীর তত্ত্বাবধানে তনুজা গবেষণা করতে আরম্ভ করলো। তনুজা ইউনিভার্সিটি যেতে আরম্ভ করলো। প্রথম দিনে যাওয়ার আগে শুক্লা একটা ছোট বাক্স তনুজার হাতে দিল, সেলফোন। তনু লাফিয়ে উঠল, কিন্তু এটা তো আইফোন, অনেক দাম। ওইসব ভাবতে হবে না, ইউনিভার্সিটিতে স্পেশাল অফার পাওয়া যায়। এখন তুমি সারা দিনের জন্য কাজে যাবে, যোগাযোগ রাখবে কি করে? তনু এগিয়ে গিয়ে শুক্লাকে প্রণাম করলো। আচ্ছা, তুমি সবার প্রথমে দেশে তোমার মাকে ফোন করো। মাকে ফোন করব? 1 বছর ধরে ঝড়ঝাপটার মধ্যে মাকে ফোন করিনি। কি বলবো মাকে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমি উদ্বাস্তু, গৃহহীন, ক্ষুধার্ত, অনেকদিন পেট ভরে খাইনি, ফুড ব্যাংকে খালি থালা হাতে দাঁড়িয়ে থাকি প্রতিদিন। কি বলতাম আমি? তনুজার 2 চোখ বেয়ে জল নেমে এসেছে। তার শুকনো গাল বেয়ে টপ টপ করে শুক্লার সামনে ঝরে পড়ছে। না না না, শুক্লা ফুপিয়ে কেঁদে বললেন। তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে, সব কথা খুলে বলবে। মাকে বলবো যে জামাইকে নিয়ে মা বাবা ধন্য ধন্য করে, সে আমাকে ডিভোর্স দিয়েছে, কনজুগাল ইনকম্পিটেন্স, দাম্পত্যে অসঙ্গতির ভিত্তিতে। বিয়ের 4 বছর সে আমাকে ভালোবাসেনি, আমি তার সেক্স পার্টনার, সে আমাকে দিনের পর দিন নির্মমভাবে ধর্ষণ করেছে। শুক্লা স্তব্ধ দাঁড়িয়ে আছেন। সরি মা, ভালোবাসা ছাড়া শরীরের সম্পর্ক তো ধর্ষণই হলো না, ও আমাকে কখনো ভালোবাসেনি। তনুজা তিক্ত স্বরে বলল। তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে, বলবে তোমার জামাই আমাকে একটা দামি সেলফোন দিয়েছিল, আমি সেটা হারিয়ে ফেলেছি, সেখানেই তোমাদের সব ফোন নাম্বার সেভ করা ছিল। তারপর বলবে তুমি পিএইচডি করছো এখানে, দেখবে মা ঠিক বুঝবেন। 1 বছর পর তনু মাকে ফোন করলো। মেয়ের আওয়াজ শুনে মা কেঁদে ফেললেন। তনুও কাঁদতে আরম্ভ করলো। এবার মা ফোনে মেয়েকে বুঝিয়ে শান্ত করলেন। আশ্চর্য, মা কৌশানী দেবী সহজেই তনুজার যুক্তিতে বিশ্বাস করলেন। এই শুনছো, বুড়ি ফোন করেছে। মা আনন্দে স্বামীকে ডাকলেন। কে ফোন করেছে? বুড়ি। বাবা ছুটে আসলেন। তনুজা বাবাকেও একই কথা বলল। আমি এখানে ক্যালকারি ইউনিভার্সিটিতে পিএইচডি করছি বাবা, বায়োকেমিস্ট্রিতে। বাহ, এ তো দারুণ খবর। সফল হও মা, তোমরা সফল হও, আনন্দে থেকো, এর বেশি আমার কিছু চাওয়ার নেই। আরও কিছুক্ষণ তনুজার মা বাবার সাথেই কথা বলল।